স্বাগত কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। আজকের আলোচনার বিষয় সংলাপ সংস্কার কি বার্তা দিচ্ছে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত জানাচ্ছি আপনাকে। সংলাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই জায়গা থেকে আপনারাও কালকে সংলাপে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে। একটু জানি যে কি ধরনের আলোচনা আসলে আপনারা করবেন। আপনাকে ধন্যবাদ, আর যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আগামীকাল 3:30টায় গণতন্ত্র মঞ্চের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস এবং তার কাউন্সিল অফ অ্যাডভাইজার্স যারা আছেন তাদের একটা আলোচনা হবার কথা। আর তারা তো যেটা জানতে পেরেছি যে প্রধানত দুর্গাপূজার সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা একটু আলোচনা করবেন। আর সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে যে উদ্যোগগুলো আছে, বিশেষ করে যে 6টা কমিশন গঠন করা হয়েছে, সম্ভবত এই ব্যাপারে তারা একটা ব্রিফ করবেন রাজনীতিকদের। আমাদের দিক থেকে আমরা তো তাদের বিষয়গুলো নিশ্চয়ই জানতে চাইব। একটা প্রথমত আপনি খেয়াল করবেন যে সরকারের তো 2 মাস শেষ হলো, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের দূরত্বের জায়গাটা মনে হচ্ছে যে এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। কিন্তু গোটা রাষ্ট্র রাজনীতির তো রাজনৈতিক দল হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, এবং এই সরকারকে তো তার জার্নিটা শেষ করবেন এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের ভেতর দিয়ে। সেখানেও প্রধান অংশীজন হচ্ছেন রাজনৈতিক দলগুলো। সুতরাং এই দূরত্বটা কিভাবে কমিয়ে আনা যাবে, রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে তাদের যে জীবন্ত যোগাযোগ, যে অর্গানিক রিলেশনশিপটা, একটা বোঝাপড়ার জায়গাটা কিভাবে তৈরি করা যাবে, এটা মনে হয় একটু আমাদের দিক থেকে হয়তো একটু আলোচনার বিষয় থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমরা তারা যে ইতিমধ্যে যে সংস্কারগুলো তারা যেটা উদ্যোগটা নিয়েছেন, তো এই জার্নিটা তারা যে যাত্রাটা শুরু করেছেন, তারা একটা দৌড় শুরু করেছেন। এর তো একটা জ্যোতিচিহ্ন আছে, এর একটা দাড়ি হবে, তারা এক জায়গায় থামবেন। এবং বাংলাদেশে গত 1.5 দশক ধরে বাংলাদেশ মানুষ যে ভোট দিতে পারেনি, নিজেরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে বাংলাদেশ একটা বিশ্বাসযোগ্য নিরপেক্ষ একটা গণতান্ত্রিক পরিবেশের নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, পুরো কোর্সটা কি হবে, এটা হয়তো আমি মনে করি যে গণতন্ত্র মঞ্চের দিক থেকে বা অন্যান্য দলও আমার ধারণা যে এই ব্যাপারে তারা হয়তো একটু জানতে বুঝতে চাইবেন। এই গোটা রাজনৈতিক জার্নিটা কোথায় তারা এটাকে তারা শেষ করবেন এবং কিভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর তারা করবেন। আর গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন যে নির্বাচন কমিশনাররা পদত্যাগ করবার পরে এখনও পর্যন্ত নতুন কোনো নির্বাচন কমিশন গঠন হয়নি। তো আমাদের এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কোনো আইন এখনও হয়নি। তো সংবিধানে কিছু আলোচনা আছে, কিন্তু কোথায় কিভাবে এই নির্বাচন কমিশন গঠন হবে, আর এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো কারণ আগামী নির্বাচন কমিশনের উপরে অনেক কিছু নির্ভর করে। একটা দক্ষ, চৌকস, অভিজ্ঞ, দূরদর্শী এবং যাদের কার্যকারিতা আছে এ ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে তো সংস্কারের যে কমিশন সেটা একটা আছে, আবার সংস্কারের একটা কাজ সেখানে আছে, সেটা একটু বলছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নির্বাচন করার জন্য তো আপনার ভোটার তালিকা হালনাগাদ করবার একটা প্রশ্ন আছে, সেটা একটু সময় সাপেক্ষ কাজ। তো সেটা করবার জন্য আমরা তো এগুলো যে তাদের পুরো চিন্তাটা কী, পরিকল্পনার জায়গাটা কী, আর বললেন যে গোটা নির্বাচনী ব্যবস্থার তো এর একটা গণতান্ত্রিক সংস্কার দরকার। যে নির্বাচন ভেঙে পড়েছে, নির্বাচন বলে বাস্তবে কিছু নাই, এই নির্বাচনী ব্যবস্থার কীভাবে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা যাবে, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যাবে। আর গোটা নির্বাচন তো একটা টাকার খেলায় পর্যবসিত হয়েছে। নির্বাচন হচ্ছে এখন বলতে পারেন যে খুব দ্রুত অর্থবিত্ত গড়ে তোলারও একটা বড় একটা মাধ্যম। তো সেই জায়গা থেকে সত্যি কারণ এখন যে নির্বাচন পদ্ধতি 85 থেকে 90% লোকের
কেবলমাত্র এখন তো ভোট দেওয়ারও কোনো অধিকার ছিল না, যদি ধরেও নিই তাদের ভোট দেওয়ার অধিকার ছাড়া নির্বাচনে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করা অথবা জয়ী হওয়ার কোনো সুযোগই নেই। এ কারণের জন্য যারা সৎ, জনদরদী, জনবান্ধব আর যাদের দীর্ঘ সামাজিক বা রাজনৈতিক অভিজ্ঞতা আছে, সমাজের এই মানুষদের কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই বিদ্যমান যে ব্যবস্থার জন্য। এবং সেই বিষয়গুলো এর একটা গোটা একটা সংস্কার দরকার। এবং আমরা যেটা ইতিমধ্যে আমরা বলেছি আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকেও যে এটা এখন করা যাবে কিনা জানি না, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি একটা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, তো সেটাও যদি করা যায় এটা অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হয়। সংসদে অনেকগুলো দলের অনেকগুলো চিন্তার অনেকগুলো মানুষ তারা আসতে পারেন। তো এগুলো আপনাদের আরো কি কি আলোচনা আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে জানবো, তবে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে আমাদের আজকের আলোচনার বিষয় সংলাপ সংস্কার কি বার্তা দিচ্ছে। এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আসতে চাই রফিক শিকদার, আপনার কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার আগামীকাল থেকে। বিএনপি কালকে এই আলোচনায় অংশ নেবে। বিএনপির পক্ষ থেকে কি বার্তা থাকবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাইকে এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা রইল। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং দেশের জনগণের বিশাল একটা অংশ বিএনপিকে ঘিরে স্বপ্ন দেখে। দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকারের পতন হলো গত 5ই আগস্ট। অনেক রক্ত ঝরেছে, একেবারেই জুলাই আগস্টে তো অনেকগুলো রক্ত ঝরেছে ছাত্র জনতার। আর গত 15 বছর যদি আপনি বলেন, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, জেল, মামলা ছিল। এখানে এই সকল আন্দোলনের মধ্য দিয়ে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের যে প্রধান ডক্টর ইউনূস সাহেব, অত্যন্ত স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। ওনার দেশব্যাপী এবং বিশ্বব্যাপী এক পরিচিতি আছে, নোবেল বিজয়ী। তবে এটা সত্য তো যে দেশ পরিচালনায় বা সরকার পরিচালনায় তিনি তো নতুন, তিনি আন্তরিক বটে। আমি আমার বাসা শান্তিনগরে আমি আসতে আজকে রাস্তায় যে জ্যাম, সেটাকে নিয়ে যদি আমি আপনাকে বলি, গত 15 বছরও জ্যাম ছিল, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে অব্যবস্থাপনা, ট্রাফিক অব্যবস্থাপনা এটা ভেঙে পড়েছে এবং অতীতের চেয়ে আরও বেশি ট্রাফিক জ্যামগুলো এখন বেশি দেখা যাচ্ছে। আমি জানি না যে ট্রাফিকে যারা দায়িত্বে আছে তারা এই সরকারকে সহযোগিতা করছে কিনা। এখন আমার বক্তব্যটা হলো যে সংস্কার এটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। রাজনৈতিক দলের, সরকারের, রাষ্ট্রের সংস্কার। আমাদের দল থেকে আমরা ইতিপূর্বে 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের সংস্কার আমরা দাবি তুলেছি। এখন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা সাময়িক সরকার। আমাদের রাজনৈতিক দলগুলোকে আগামীকাল শনিবার থেকে ডেকেছে বিএনপি সহ আরও অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের সাথে কথা বলবে। আমাদের দল থেকে আমাদের বক্তব্য পরিষ্কার যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা শুরু করেছি শুরু থেকে এবং সহযোগিতা করব। যারা তাদেরকে সহযোগিতা করতে কিংবা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা মোকাবেলা করব। কিন্তু সরকার যে দায়িত্বগুলো মানে সংস্কারের যে বিষয়গুলো হাতে নিয়েছে, সবগুলো সংস্কার এই সময়ের মধ্যে নির্বাচনের আগে করা সম্ভব কিনা। প্রধান প্রধান যে বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এগুলো প্রধানত সংস্কার করা উচিত জরুরি ভিত্তিতে। সেটা আমাদের দল থেকে দাবি আসবে। প্রশাসন, পুলিশ প্রশাসন, আর বাকি যে সকল সংস্কারগুলো আছে সেগুলো হবে। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলে, আগামীকাল যেহেতু আলোচনা করবে, আমার মনে হয় এই সরকারের জন্য সুবিধা হবে। কারণ আমাদের রাজনৈতিক দল থেকে যে সকল প্রস্তাবগুলো দেবে,
যে কোন কোন বিষয়গুলো নিয়ে সংস্কার করলে দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে এবং কোন কোন প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে আমাদের রাজনৈতিক দলগুলো উত্থাপন করবে সরকারের কাছে, তাতে করে সুবিধা হবে। যদিও আলোচনার আগেই ওনারা সংস্কারে হাত দিয়েছিলেন, হাত তো দিবেনই, দেওয়াই উচিত, কিন্তু কালকে আলোচনার মধ্যে দিয়ে সেটি আসবে। আমি বিশ্বাস করি যে এই সরকার দীর্ঘমেয়াদী সরকার হিসেবে তারা আসে নাই, তাদেরকে কেউ জোর করে আনে নাই, তারাও জোর করে বসে নাই। একটা প্রেক্ষাপটে তারা এসেছে এবং সকল রাজনৈতিক দলগুলোর ইচ্ছা মতোই তারা ইচ্ছের প্রতিফলন হিসেবে বসছে। যদি বলেন সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো মোটেই না, তারা তো পালিয়ে গেছে, তাদের ইচ্ছের বিরুদ্ধে হবে না। তারা তো চেয়েছিল তারাই থাকতে ক্ষমতায়, গুলি করে, হত্যা করে, গুম করে, এমনকি সেনাবাহিনীকে বলেছিল পরিশেষে গুলি করার জন্য জনতার উপরে। আদালতকেও বলিয়েছিল, যে আদালত বলেছিল, মাননীয় আদালত, যে গুলি করতে পারবে, তবে আইনের মধ্য থেকে। যে সময়টা মাননীয় আদালত এই কথাটি বলেছিল, সেটা আমরা আদালতের কাছ থেকে আশা করি নাই, কারণ তখন ছাত্র জনতার উপরে গুলি করছিল মুহুর্মুহু। সেই প্রেক্ষাপটে মাননীয় আদালত যে কথাটি বলেছিলেন যে গুলি করতে পারবে আইনের মধ্যে রেখে, সেটিও সরকারকে গুলি করার অনুমোদনই দেওয়া হয়েছিল, তাতে করে গুলি কিন্তু বেড়েছিল, কমে নাই। এবং আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তিনি বলেছেন যে ছাত্র জনতারা যারা মরছে, একজনও পুলিশ এগুলিতে মরছে না। আমার বক্তব্য, আজকের এই সরকারের সবচেয়ে প্রধান কাজ হচ্ছে শেখ হাসিনা সহ যারা গত 15 বছর লুটপাট করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, কলুষিত করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংবিধান ক্ষত বিক্ষত করেছে, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এবং বাতিল করে নির্বাচনের সমস্ত যে বিষয়গুলো ছিল সেগুলো নষ্ট করেছে, নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, রাষ্ট্রের প্রধান যে প্রতিষ্ঠানগুলো আছে এবং সরকারের সমস্ত নষ্ট করে দিয়েছে। সে কারণে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। টাকা লুটপাট করেছে এবং লুটপাট করতে সহযোগিতা করেছে, সে কারণে তাদেরকে আইনের আওতায় না, খুবই কম, একেবারেই কম, অনেক বাকি আছে, একেবারে অনেক বাকি আছে। আপনি যদি বলেন কী পরিমাণ বলতে পারবো না, তো হাজার হাজার বলা যাবে, হাজার হাজার। সেখানে কারা? রাজনৈতিক নেতা, প্রশাসনের, ব্যবসায়ীদের বলতে পারেন যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে, বসে গেলে কর্মচারীদের সমস্যা হবে, সে সকল জায়গায় হয়তো বা কিছু কিছু ব্যবসায়ীদেরকে, তাও সালমান রহমানের মতো ব্যবসায়ী না, তাদেরকে মাফ করা যাবে না। যারা লুটপাট করছে ওই সকল ব্যবসায়ীদেরকে ক্ষমা করা যাবে না, কারণ দেশের অর্থনীতি লুটপাট করেছে, ধ্বংস করেছে। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এটা আমি মনে করি যে এই সরকারের জন্য খুব সবচেয়ে জরুরি কাজ। এটা করা হচ্ছে, কিন্তু আরো দ্রুত গতিতে করা উচিত, আরো বেশি করা উচিত। আইন এবং বিচার বিভাগ থেকে শুরু করে যে সংস্কারগুলো চলছে, সেই সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীরও একটি সংস্কারের কথা চলছে। বর্তমানে আমরা জানি যে বাংলাদেশ পুলিশ যে অবস্থানে রয়েছে, আন্দোলনের পরে তাদের যে ভূমিকা, সেই জায়গাটি থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা তাদের কাজটি করতে পারছে কিনা, বা সেই কারণেই কিন্তু সংস্কারের প্রশ্নটা এসেছে। এই জায়গায় আসলে বিএনপি কোনো নির্দিষ্ট কোনো প্রস্তাবনা রাখবে কিনা? দেখুন, পুলিশ তো জনগণের বন্ধু, তারা রাষ্ট্র কর্মচারী, কিন্তু তাদের পুলিশের টোটাল মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আওয়ামী লীগ সরকার, মনোবল ভেঙে দিচ্ছে, তাদেরকে দিয়ে এমনভাবে অপকর্ম করিয়েছে, তাদের আর মনোবল নেই। সে কারণে তাদের প্রতি জনগণের কিন্তু আস্থা ছিল না। সেখান থেকে ফিরিয়ে আনাটা একটু কষ্ট হচ্ছে, সেটা সত্য, আমরাও চেষ্টা করছি। এমনকি আপনি জানেন যে 5ই আগস্টের পরে যেটা ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ পতনের পরে 1.5 লাখ 2 লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হবে বা মেরে ফেলবে মানুষ বলছে যে জনগণ মেরে ফেলবে, এরকমই তারা আশঙ্কা করেছিল, প্রেডিকশন করেছিল, তারা অপকর্ম করেছে। সেই কারণে সেখান থেকে কিন্তু আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা, সাইফুলের দল, আমরা সবাই খুব কনসার্ন। আমরা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে না, কোনো রকম এনার্কি করা যাবে না সমাজে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে একদম মাঠে পাঠিয়েছেন যে কোনো বিশৃঙ্খলা যেন না হয় রাষ্ট্রের দেশে। আমরা কিন্তু সেটা কিন্তু সফল হয়েছি। আমরা বাংলাদেশে কোথাও বিশৃঙ্খলা হইতে দেই নাই, হত্যাকাণ্ডগুলো করতে দিইনি আমরা। এমনকি আমরা থানাগুলোতেও নিরাপদ যেন থাকে, 5ই আগস্টের পরে কোনো থানায় যেন কোনো ঝামেলা না হয়, আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দল হিসেবে এবং একটি দেশপ্রেমিক একটি রাজনৈতিক দল হিসেবে আমরা সহযোগিতা করেছি এবং সহযোগিতা করে চলেছি এবং আমরা সহযোগিতা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এদেশের জনগণ ভোট থেকে বঞ্চিত 15 বছর ভোট দিতে পারে না। স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনাই তো ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রটা কি?
সেখানে ভোটের অধিকার, মৌলিক অধিকার, সেগুলো তো বঞ্চিত। সুতরাং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এখন আমাদের জরুরি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের একটা সুন্দর পরিবেশ বাস্তবায়ন করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি এবং এই সরকারকেও সহযোগিতা করছি। নিশ্চয়ই সরকার, প্রশাসনে, নির্বাচন কমিশন দ্রুত সব কিছু সংস্কার করে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে ততই একটি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য মঙ্গল। কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই, তারাও কিন্তু নানানভাবে চেষ্টা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচন করতে ব্যর্থ হয়, এটা নির্বাচন দিতে ব্যর্থ হয়। এই সরকারের তো প্রধান চ্যালেঞ্জ তো নির্বাচন দেওয়া, নির্বাচন দিতে যেন ব্যর্থ হয়। সুতরাং নির্বাচন করার জন্য যে সকল চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু এই সরকার, আমি বিশ্বাস করি বিএনপি সহ সাইফুল ভাইদের দল, আরও যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে সবার সহযোগিতায়, দেশবাসীর সহযোগিতায় তারা সক্ষম হবে, সফল হবে মোকাবেলা করে একটা সঠিক সময়ে নির্বাচন দিয়ে জনগণের কাছে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা হস্তান্তর করবে। জি, ধন্যবাদ। একটু সাইফুল হক আপনার কাছে আসি। রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের যেই প্রত্যাশা এবং সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কথা হবে, নির্বাচন সংস্কার নিয়ে কথা হবে, কিন্তু বর্তমান যেই প্রেক্ষাপট দেশে রয়েছে এবং বেশ কিছু মানুষের তাৎক্ষণিক প্রয়োজনীয় যেই বিষয়গুলো রয়েছে, দেশের অর্থনীতি, দেশের বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে আমরা যদি বলি, এই স্থিতিশীল জায়গাটি এবং অস্থিতিশীলতার জায়গাগুলো সাথে নিয়েই কিন্তু নির্বাচনের দিকে এই সরকারকে এগুতে হচ্ছে। এই জায়গায় রাজনৈতিক দল হিসেবে আপনারা কোনো ধরনের পরামর্শ বা কোনো কিভাবে করণীয় বা আপনাদের কি পক্ষ থেকে করণীয় কি থাকবে? আমি একটু আগের প্রশ্ন একটু বলি, পরে আপনি এটা থাকবেন। প্রথম হচ্ছে যে আপনি সরকারের তো, তাদেরকে তো একটা নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতাটা হস্তান্তর করবেন। তাহলে নির্বাচনটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে গ্রহণযোগ্য হবে, নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাহলে এরকম একটা পরিবেশ তৈরি করা। এবং যে জন্য আপনি বলছিলেন যে আমরা এর আগে আমি বলছিলাম নির্বাচন, গোটা নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন, তার একটা গণতান্ত্রিক সংস্কার দরকার। পাশাপাশি গোটা আমলাতন্ত্র, পুলিশ প্রশাসনের তার একটা গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। পুলিশের মনোবল এখন বাস্তবে প্রায় কিন্তু তলানিতে। পুলিশকে পেশাগত বাহিনী থেকে যেভাবে একটা দলীয় বাহিনীতে তাকে নামিয়ে এনে তাকে যেভাবে সরকারের নানা দুষ্কর্মের সাথে তাকে যুক্ত করা হয়েছে, কিছু কর্মকর্তার কারণের জন্য পুলিশ বাহিনীর সাধারণ সদস্যদের কিন্তু মনোবলে চিড় ধরেছে। তাহলে গোটা পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্রের মধ্যে পেশাগত জায়গাটাকে গড়ে তোলা, তার দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, তার একটা পুনর্গঠনটা অত্যন্ত জরুরি। এটা আমরা বিডিআর বিদ্রোহের পরে, এটা মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে আমরা বিডিআরের নাম পর্যন্ত পরিবর্তন করেছি। পুলিশের যে তাদের ব্যাচ বা পোশাক, একই সাথে মনস্তাত্ত্বিকভাবে পুলিশ যেখানে আছে, গোটা বাহিনীগুলো যেভাবে কাজ করে, রাষ্ট্রের পেশাগত বাহিনীর চেয়ে একটা সরকারকে দলীয় বাহিনী হিসাবে কাজ করতে তাদেরকে অনেক সময় বাধ্য করা হয়। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, গুরুত্বপূর্ণ সংস্কারের জায়গা। বিচার বিভাগ, যেগুলো 15 বছর ধরে বা যখন যারা বিরোধী দলে থাকেন তাদের নিপীড়নের সবচেয়ে বড় একটা জায়গা দাঁড়ায় বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের একটা পরিবর্তন, তার সংস্কার। বিচার বিভাগ সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাহী বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের সাথে তার একটা যৌক্তিক ভারসাম্য থাকবে। সেই জায়গাটা নিশ্চিত করা যাচ্ছে কিনা, এগুলো গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি এগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের যে কাজ আছে। ফলে এই সরকারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা যে, কারণ আপনি নির্বাচনটা গত 15 বছরে আপনি নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে আপনি গণতান্ত্রিক পরিসর বৃদ্ধি করে, গণতান্ত্রিক অধিকারের জায়গাটা বৃদ্ধি করে, ভোটাধিকারটা নিশ্চিত করে, আপনি সেই পরিসরটা বৃদ্ধি করে বাংলাদেশ যেন 21শ শতাব্দীর উপযোগী এরকম একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করে একটা নতুন যাত্রা, আমাদের ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানে যে আপনি বলছিলেন বার্তাটা কি, বার্তাটা হচ্ছে পুরনো জমানায় আর ফেরা যাবে না। পুরনো প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি, দলবাজি, মানে ক্ষমতার সাথে অর্থবিত্ত যেভাবে যুক্ত, ক্ষমতার সাথে দ্রুত টাকা পয়সা গড়ে তোলার যে সম্পর্কটা, এবং এই নেক্সাসটাকে ভেঙে দিতে হবে। এবং এটা ভেঙে দিয়ে ফলে এখানে সত্যি সত্যি একটা জবাবদিহিমূলক, আপনি ধরুন আমাদের এখানে সরকারের প্রধান নির্বাহী, আমি যদি আপনাকে নির্বাচিত করি,
তাহলে আপনার কাজের জন্য আমি আপনাকে জবাবদিহিতা চাইতে পারবো, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো। আমি যদি ভোটার হয়ে থাকি আপনার, তাহলে আমার এভরি রাইটস আছে আপনার প্রতিটা কাজের আপনাকে জবাবদিহিতার মুখে দাঁড় করানো। কিন্তু বাস্তবে আমাদের এখানে অনুশীলনের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বা নির্বাহীদেরকে তাদের কিন্তু জনগণের মুখোমুখি দায়বদ্ধ করা, জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার কোনো প্রশ্ন কিন্তু ছিল না। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রশ্ন যেটা আছে, ফলে আমরা ওই জন্য বললাম যে বার্তাটা হচ্ছে বাংলাদেশ আমরা একটা এখানে গোটা ব্যবস্থার এর একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন। আর যেখানে সমাজের প্রতিটা অংশ, আমি আজকে ইউপিডিএফের একটা আলোচনায় ছিলাম সকালবেলা, পাহাড়ের যারা সেখানে পাহাড়ি জনগণের একটা সংগ্রামী সংগঠন, সেখানে আমি কথাটা বলেছিলাম এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমার বাঙালি বলে যারা পরিচিত জাতিগতভাবে, তাদের সাথে আমার পাহাড়ি জনগোষ্ঠী, আমার আদিবাসী সমতলের আদিবাসী সমাজের প্রত্যন্ত গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ, শ্রমজীবী প্রত্যেককে যুক্ত করতে পারছেন কিনা, সত্যি ইনক্লুসিভ করতে পারছেন কিনা। প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, প্রতিটা ট্রেড, প্রতিটা পেশার মানুষ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেককে আপনি নতুন যাত্রায় কিভাবে তাদেরকে যুক্ত করবেন, এটা কিন্তু বার্তাটা হচ্ছে এটা। অভ্যুত্থানের বার্তাটা হলো যে সবাইকে নিয়ে আমরা কিন্তু এগোতে চাই। আরটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেখানে গণহত্যা অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিশ্চয়ই আপনি আইনানুগ তাদের বিচার, তাদের শাস্তি যা যা আছে সেটা নিশ্চয়ই হবে। কিন্তু বাংলাদেশ এখন সামনে এগোবে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে বাজারের পরিস্থিতি আসলে শোচনীয়। প্রথম দিকে কিন্তু আপনি ওই যে মধ্যস্বত্বভোগী যখন কদিন ছিল না, বাজারে অনেক জিনিসের দাম কিন্তু কমে এসেছিল। এখন দেখবেন যে ইন্ডেক্স যেটা বেরিয়েছে, প্রাইস ইন্ডেক্স, প্রায় প্রতিটি জিনিসের দাম কিন্তু এখন বাড়ছে। মানুষ কিন্তু অসম্ভব ধৈর্যের পরিচয় দিচ্ছে। সরকারকে যৌক্তিক সময় দিতে চাই বলে মানুষের ক্ষোভ কষ্ট কিন্তু ভেতরে মানুষ কিন্তু রাখছে। সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত মানুষের, তাদের কিন্তু এক ধরনের প্রচণ্ড কষ্টে তারা কিন্তু দিন যাপন করছেন। বাজার ব্যবস্থা এখনও কিন্তু সিন্ডিকেটগুলো কিন্তু আমরা কিন্তু ভাঙা যায়নি। ফলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ বলুন, আমার মানুষের মধ্যে এখনও কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে। এখনও পর্যন্ত পুলিশ বা তাদের রেগুলার পেট্রোলটা নাই। পুলিশ এখনও কিন্তু তদন্তে যাচ্ছে না। পুলিশ এখনও তদন্তে যাওয়ার মতন যে দায়িত্ব নেওয়া, ঝুঁকি নেওয়া, পুলিশ কিন্তু এগুলো যাচ্ছে না। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করবার আছে। আমরা অন্তর্বর্তী সরকার তো আমাদের সরকার, জনগণের সরকার, ছাত্র শ্রমিক জনতা, বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু সরকার, আমি একটা কথা বলতে চাই, দলগুলো যেভাবে সমর্থন দিতে চায়, সরকার সামহাউ দলগুলোর কাছে এই সমর্থনটা সরকার কিন্তু কার্যকরী সমর্থন সরকার কিন্তু গ্রহণ করতে পারছে না। বরঞ্চ মনে হচ্ছে যেন তারা একলা চলভাবে একটা চলার জায়গা। আগামী কালকে থেকে আলোচনা, তো সে আলোচনার ধরেন যে সময় তো খুবই অল্প সময়। আমরা কখন কথা বলবো আধা ঘন্টার মধ্যে, আর তারা কখন তাদের বিষয়গুলো তারা হাজির করবেন। আসলে দরকার হচ্ছে সবাইকে আস্থার মধ্যে নেওয়া। আমরা যে জার্নিটা শুরু করেছি, কারণ এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে অভ্যুত্থান কিন্তু অনেকখানি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। মানুষের আশাটা কিন্তু দুরাশায় পরিণত হবে, স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে কিন্তু পর্যবেসিত হবার আশঙ্কা থাকবে। আমরা চাই সরকার, তারা সফল হবেন, তারা কার্যকর ভূমিকা পালন করবেন, কিন্তু এখনও খুবই ধীর গতি দেখছি সরকারের। এই জন্য আমি আমার নারায়ণগঞ্জের এক প্রোগ্রামে বলেছিলাম, সরকারকে ডাবল ইঞ্জিনের গতি দিয়ে সরকারকে চলা দরকার। তাদের যে সম্মুখ, তাদের যে এখন গতি, এটাকে ডাবল স্পিডে সরকারকে আসলে যাওয়া দরকার। সেই স্পিড কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টিও দিতে চাই সরকার। আমরা কথা বলবো, একটি বিরতি নিয়ে ফিরছি, যুক্ত থাকুন দর্শক। কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশ আয়োজনে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে। আমাদের আজকের আলোচনার বিষয় সংলাপ সংস্কার কি বার্তা দিচ্ছে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরুতে রফিক শিকদার, আপনার কাছে আসতে চাই। আলোচনা কালকে শুরু হবে বিএনপি, যেটি আমি এর আগেও জানতে চেয়েছি যে একেবারে যদি আমাকে দাবিগুলো বলেন, বিএনপি কোন বিষয়ে পরামর্শ বা তাদের দাবি দেবে প্রধান উপদেষ্টার কাছে আগামীকালকের আলোচনায়, কোন জিনিসটি তারা বেশি গুরুত্ব দিবে? না, আমি আপনাকে যদি বলি যে বিএনপি তো আর আজকে সংবাদ সম্মেলন করে বলে নাই যে আমরা এই দাবি কালকে জানাবো। তো সে কারণে আমি কি দাবি জানাবে সেটা তো আর আমি এখনই আপনাকে এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারছি না একেবারে হুবহুভাবে যে এই কথাগুলো জানাবে। তাহলে তো জানাই হয়ে গেল। নিশ্চয়ই কালকে যাবে
যাওয়ার পরে দাবিগুলো যখন উত্থাপন করবে তারপরে বেরিয়ে আসবে, নিশ্চয়ই দল থেকে জানানো হবে। কিন্তু আমি আপনার সামগ্রিক এখন আলোকে, এই যে আপনার যে পরিস্থিতি, সব কিছুর আলোকে যেটা আমি বুঝি সেটা হলো যে বিএনপি নিশ্চয়ই নির্বাচনমুখী একটি দল, নির্বাচনের কথা আসবে যত তাড়াতাড়ি সম্ভব। নির্বাচন যত তাড়াতাড়ি বলতে আমি তো আর 1 মাস আর 2 মাসের কথা বিএনপি নিশ্চয়ই বলবে না। তারপর একটা যৌক্তিক সময় যাকে বলা হয়, আবার যৌক্তিক সময় কিন্তু 2 বছর 3 বছরও কিন্তু না। নিশ্চয়ই এরকম একটা সময় ব্যাপার আলোচনা হবে, অন্তর্বর্তীকালীন সরকারও তাদের সাথে আলোচনা করে সেরকম একটি সময় তো বের করতে পারে। একইভাবে নির্বাচন করতে গেলে আমি যে আগেও আপনাকে বললাম যে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে। পুলিশ প্রশাসন, পুলিশ কিন্তু আমাদের দেশপ্রেম, ভালো ভালো অফিসার আছে পুলিশে, খুব ভালো স্কিল অফিসার আছে, তাদেরকে বসাতে হবে। এখনও বসানো হয়নি সব জায়গায়, তাদেরকে বসানো দিতে হবে। যেই সমস্ত জায়গাগুলোতে অতীতের সেই তথাকথিত পুলিশটা বসে আছে এখনো, তাদেরকে সরাতে হবে। একদম আমি আপনাকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি। আরেকটা ব্যাপার দেখেন, আপনি স্থানীয় সরকার যদি আপনি নির্বাচন করতে গেলে যেটা হবে, স্থানীয় সরকারটা কিন্তু এই আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়েছে দলীয় প্রতীক দিয়ে। এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ সাহেব তিনিও একাধিকবার বলেছেন, আমরাও বলেছি রাজনৈতিক দল হিসেবে, যে স্থানীয় সরকারে কেন দলীয় প্রতীক থাকবে। সেখানে সাধারণ মানুষ যারা সুশীল সমাজের লোক তারাও তো নির্বাচন করতে পারে, কিন্তু দলীয় প্রতীক দিয়ে আওয়ামী লীগ নৌকা মার্কা দিয়ে একেবারে সবাইকে সরিয়ে দিয়েছে। আর প্রশাসন উঠে পড়ে ওই নৌকাকে পাস করানো চলে গেছে। সারা বাংলাদেশের নৌকা ছাড়া কোনো কিছু ছিল না। যে সকল কারণে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশগ্রহণ করে না স্থানীয় সরকার। স্থানীয় সরকারকে টেকসই মজবুত করতে হলে সেখানে কোনো দলীয় প্রতীক থাকবে না, সেটা ভেঙে দিয়ে। এবং বর্তমানে আপনার সিটি কর্পোরেশন এবং উপজেলা এগুলো আপনার ওনারা করেছেন, স্থগিত করেছেন, কিন্তু ইউনিয়ন পরিষদটা কিন্তু এখনও করে নাই। ইউনিয়ন পরিষদ আপনি জানেন যে এরাও কিন্তু সারা বাংলাদেশের চেয়ারম্যান যারা, এরা ভোট ছাড়াই, জনগণের ভোট ছাড়াই নৌকা মার্কায় চেয়ারম্যান হয়েছে। ওরা এখন চেয়ারম্যান অফিসে বসতে পারতেছে না, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। তবে এই মুহূর্তে যে সরকারের যে প্রশাসন রয়েছে তার পক্ষে কি একেবারে ইউনিয়ন পর্যায়ে, সে কারণে আমি মনে করি হ্যাঁ পারবে। আমি মনে করি সে কারণে যদি পারে তাহলে এটাও পারবে। সে কারণে আমি মনে করি যে ইউনিয়ন পরিষদ যেটা আছে এটাকেও করা উচিত, এটাকে রাখা উচিত না, কারণ এই সেবা হচ্ছে না। এবার নির্বাচিত না তো তারা, নির্বাচিত না, শুনে একটা কথা বলি আপনাকে, নির্বাচিত প্রতিনিধি ছাড়া কখনো মানুষ সেবা পায় না, জনগণ কেউ নির্বাচিত না। তো যেখানে নির্বাচিত না তাদের কোনো লেজিটিমেসি নাই, তাদের জবাবদিহিতা নাই, সে কারণে তাদেরকে রাখার কোনো কারণই নাই। শেখ হাসিনা যে কারণে পালিয়ে গেছে, সমস্ত গণতন্ত্রকে সে একেবারে নির্বাসনে দিয়ে সব কিছু সে ভয়ে, জনগণের ভয়ে, তাকে কেউ বলেছিল যে আপনি পালিয়ে যান? সে বীর দর্পে সে গণভবনে থাকতো, সে বলতো যে আর আমার ছেলে, কাউকে গুলি করবেন না, আসেন আপনারা কী চান আমি মেনে নিলাম, বলেছে একবারও? সে বলার সুযোগও সে পায় নাই, সে পালিয়ে গেছে, তার দল পালিয়ে গেছে। আজকে আওয়ামী লীগের দলকে মানুষ চোরের দল বলে, আজকে এটাকে লুটেরের দল বলে, এরা পলাতক দল। আপনি দেখেন যে গত 15 বছর চোরাচালান হয়েছে নানানভাবে আশেপাশের সীমান্ত দিয়ে। এখন দেখি রাজনৈতিক নেতারা, আওয়ামী লীগের নেতারা চোরা পথে পালিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। চোরা পথে রাজনৈতিক নেতারাও পালিয়ে যাচ্ছে। এরা কোথায়? বড় বড় কথা বলেছে না বীরের দর্পে, এই বীরগুলো কোথায় এখন? জি, 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী পাওয়া যাচ্ছে না। এখন আমার কথা হলো, আরেকটা কথা হলো যে এই গার্মেন্টস শিল্পটাকে তারা অস্থিতিশীল করতে চাচ্ছে। এই সকল ব্যাপারে আমাদের সরকার কনসার্ন হতে হবে ব্যবসার ক্ষেত্রে। আর আমাদের দল আগামীকাল নিশ্চয়ই সরকারকে বলবে যে প্রশাসনে এবং বিগত দিনগুলোতে যারা ওএসডি ছিল, ভালো ভালো অফিসার আছে না, সৎ মেধাবী, প্রয়োজনে তাদেরকেও কাজে লাগাতে পারে। ভালো অফিসার যারা ওএসডি ছিল, খুবই কম সময় রয়েছে, আমি একটু সাইফুল হক আপনার কাছে আসতে চাই। আপনি বিরতির আগে বলেছিলেন যে এই সরকার, রাজনৈতিক দলগুলো সরকারের সাথে যেভাবে অন্তর্ভুক্ত হয়ে কাজ করতে চাইছে, সরকার সেই সুবিধাটা নিতে পারছে না, বা তারা কেন পারছে না? তাদের আটকাচ্ছে কোথায়, নাকি তারা চাইছে না? আপনার জীবনে না, আমার কাছে মনে হয় যে কোথাও একটু মানসিক দূরত্ব আছে কিনা জানি না। আমি প্রথম যেটা হয়তো চাইব যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নিয়মিত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকার পরিচালনার জন্য জরুরি হবে, রাজনৈতিক দলগুলোর সাথে যদি বোঝাপড়া থাকে, সমঝোতা থাকে, যদি আলাপ আলোচনা থাকে, তাহলে দ্রুত কিন্তু সিদ্ধান্তগুলো কার্যকারী করা, বাস্তবায়ন করাটা সহজ। সরকার বিশেষ কোনো কমিশন বলি বা দায়িত্বপ্রাপ্ত তার যে অ্যাডভাইজারি যে কাউন্সিল আছেন, সেখানে তারা কাউকে দায়িত্ব রাখতে পারেন, যাতে প্রয়োজন বোধে 24 ঘন্টার মধ্যে যাতে যোগাযোগ করে আলাপ আলোচনা করে জায়গাটা তৈরি হয়। আমি মনে করি এটা বড় কোনো সংকট না, সদিচ্ছা থাকলে এটাকে দূর করাটা এটা সম্ভব। 2 হচ্ছে কারণ
সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যদি দূরত্বটা বাড়ে, সন্দেহ অবিশ্বাসটা বাড়বে, সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে, সরকার আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠবে, তাদের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কিন্তু মানে তখন নানা ধরনের প্রশ্ন এটা কিন্তু উত্থাপিত হবে। গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে সরকার যে সংস্কার যে কমিশনগুলো যেটা গঠন করেছেন, আমি নিশ্চয়ই দেখতে চাইব যে প্রতিটা কমিশন তারা অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে যেমন আলোচনা করবেন, গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথেও প্রতিটা কমিশন কথা বলবেন, আলোচনা করবেন এবং সেখানে একটা মতৈক্যের জায়গাটা তৈরি করার চেষ্টা করবেন। ধরুন যদি ধরে নিই 31শে ডিসেম্বরের মধ্যে কমিশন তার সুপারিশগুলো চূড়ান্ত করলো, এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেই সুপারিশগুলো বেরিয়ে আসলো সংস্কারের জন্য, তাহলে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার কোন কোন কাজগুলো তারা করবেন। যেমন এই যে আমি একটা শুধু উদাহরণ বলি, অনেকগুলো এই যে ধরুন এই যে সাইবার সিকিউরিটি যে অ্যাক্ট যেটা আছে, এরকম অনেকগুলো কালাকানুন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে যেগুলো এই সরকার আলাপ আলোচনা করে এখনই সরকারের পক্ষে উদ্যোগ নিয়ে কার্যকরী ভূমিকাটা যাওয়াটা সম্ভব। আরেকটা হলো যে আপনি অনেকে বলেন না যে নির্বাচনের যৌক্তিক সময়টা কি, সেটা হলো যে পরে আপনি কাজগুলো কি কি আপনি করবেন, নির্বাচনের আগে সরকার কি করবে, পরবর্তী কাজগুলো কি থাকবে। যদি বোঝাপড়া থাকে 2 মাস 4 মাস 6 মাস নিয়ে, যদি মনে হয় যে সরকার রাইট ট্র্যাকে আছে, সঠিক পথে তারা চলছে, তখন 2-4 মাস সময়টা নিয়ে কিন্তু বড় ধরনের কোনো আপত্তির প্রশ্ন। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।